আজকে আমি দশম শ্রেণীর বাংলা বিষয় আফ্রিকা কবিতাটি আলোচনা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি মধ্যশিক্ষা পর্ষদের বয়ান অনুযায়ী সঞ্চয়িতা থেকে সংগৃহীত হয়েছে, কিন্তু এটি পত্রপুট কাব্যেও স্থান লাভ করেছে। আফ্রিকা কবিতাটি রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তি আলোচনা খুব সংক্ষেপে আমি করছি। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেছিলেন, কিন্তু তিনি মূলত কবি, বিশ্বকবি। এই কবিতা রচনার জন্যেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো প্রথম থেকে যদি আলোচনা করি, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, বলাকা, পুনশ্চ, মহুয়া, পত্রপুট, রোগসজ্জায়, সেজুতি, আরও অনেক। কিন্তু দশম শ্রেণীর জন্য এত আলোচনার দরকার নেই। তিনি অনেক নাটক রচনা করেছিলেন। মুক্তধারা, রক্তকরবী, তার বিখ্যাত উপন্যাস যোগাযোগ এবং চতুরঙ্গ, চার অধ্যায়। কিন্তু এগুলো আলোচনার খুব একটা দরকার নেই। আমরা ফিরে এলাম রবীন্দ্রনাথের কবি প্রতিভা নিয়ে। তিনি মূলত গীতিকবি। গীতিকবিতার উদ্যানে বাংলা সাহিত্যে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী, তার পথ ধরেই পরবর্তীতে বাংলা সাহিত্যকে পল্লবিত করেছেন। গীতিকবিতার উদ্যানকে ভরিয়ে তুলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আফ্রিকা কবিতাটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি আমি আলোচনা করছি। আফ্রিকা কবিতায় তিনটি পক্ষ। প্রথমেই কবিতাটি কিন্তু অত সহজ না, একটু গভীরভাবে এটাকে বিশ্লেষণের মধ্য দিয়ে পড়তে হবে, নইলে কিন্তু পড়াটা তোমরা অনুধাবন করতে পারবে না। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, তোমরা বই খুলে কবিতাটা একবার পড়ে নিয়ে তারপর ভিডিওটা দেখতে বসো। আফ্রিকা কবিতাটির আলোচনা করে আমি যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এর তিনটি পক্ষ। একটা পক্ষ আফ্রিকা, আরেকটি পক্ষ ইউরোপ, আরেকটি পক্ষ এশিয়া। অর্থাৎ এই কবিতায় একদিকে প্রাচ্য মানে এশিয়া, আরেকদিকে আফ্রিকা, আরেকদিকে হচ্ছে ইউরোপ। আবার এই কবিতার তিনটে দিক রয়েছে। শুরুতে আফ্রিকার জন্মকথা, মাঝখানে আফ্রিকার উপর ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিদের শোষণ নিপীড়ন, সবশেষে এশিয়ার কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ভাবনা তিনি ব্যক্ত করেছেন। তো শুরুতেই আমরা আফ্রিকা কবিতায় দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশের জন্ম হলো কিভাবে। খুব সুন্দর, এর সঙ্গে ভূগোলের একদম হুবহু মিল রয়েছে, মানে ভৌগোলিক বিষয়টাই যেন তিনি তুলে ধরেছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। তার মানে আফ্রিকার জন্ম ইতিহাস এই রকম। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ আদিম যুগে স্রষ্টা দিশাহীন অবস্থায় পৃথিবীকে সৃষ্টি করে চলেছে।
উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ স্রষ্টা, বিশ্ব স্রষ্টা তার নিজের প্রতি অসন্তোষ হচ্ছে, সেই জন্যে তিনি তার বারবার তার সৃষ্টিকে পরিবর্তন করছেন। আমরা নিজেরাও এটা বুঝতে পারি। যখন কোনো শিল্পকর্ম করে কেউ, অর্থাৎ কবিতা লেখে, গান রচনা করে, মূর্তি বানায়, ছবি আঁকে, তখন সেই নিজের সৃষ্টিকে বারবার পরিবর্তন করে রূপ দিতে চায়, কিন্তু তার মনের মতো হয় না, জন্যে বারবার সেটাকে অন্যরকম আবার রূপ দিতে চায়, সেটাকে নষ্ট করে আবার নতুন করতে চায়। তো ভগবানও বিশ্ব স্রষ্টা, সেও শিল্পী, সেই বিশ্বকর্মা, সেই মহান সৃষ্টিকে তুলে ধরবার জন্যে বিশ্ব স্রষ্টা তিনি কি করলেন? তিনিও কিন্তু উদ্ভ্রান্ত, দিশাহীন। তার জন্যে কবিতার শুরুতে আছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। ভগবানের নিজের প্রতি অসন্তোষ এলো, ভালো লাগছে না, এই পৃথিবীকে কি করে আমি সৃষ্টি করেছি, বারবার তার পরিবর্তন করবার ইচ্ছা জাগলো। তার সেই অধৈর্যে তিনি অধৈর্য হয়ে উঠেছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে বারবার মাথা নাড়ছেন, না না হচ্ছে না। কি হচ্ছে না? তার মনোমতো সৃষ্টি হচ্ছে না। তার জন্যই তো প্রকৃতিতে মাঝে মাঝে কত কিছু ঘটনা ঘটে। এই রকম প্রাকৃতিক বিপর্যয়গুলোর পিছনে আসলে স্রষ্টার তার খেয়ালেরই কথা। সৃষ্টিকে তিনি নতুনভাবে দেখতে চান। সেই জন্যই তো আফ্রিকাও সেরকম, আফ্রিকার সৃষ্টির ইতিহাসটা এরকম উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তার নতুন সৃষ্টিকে, মানে বিশ্ব সৃষ্টিকে, বিশ্বকে, নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত, নষ্ট করছিলেন, বারবার ধ্বংস করে দিচ্ছেন, বারবার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে তিনি অধৈর্য হয়ে উঠেছেন। সেই বিশ্বস্রষ্টা ভগবান তিনি অধৈর্য হয়ে উঠেছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে তিনি ঘন ঘন মাথা নাড়ছেন। তিনি তার মনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, তার জন্য মাথা নাড়ছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের ভয়ঙ্কর মানে রুদ্র ভয়ঙ্কর রূপ নিয়ে সমুদ্রের বাহু ওই এশিয়া থেকে, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রী, প্রাচী অর্থে এশিয়া, এশিয়ার বুকের সঙ্গে, এশিয়ার সঙ্গে মিশেছিল আফ্রিকা। এশিয়ার সঙ্গে আগের যে ম্যাপটি প্রথমে দেখো, এখনকার পৃথিবীর ম্যাপ নয়, অনেক আগে দেখতে পাবে এশিয়ার আফ্রিকা একসঙ্গে ছিল। তাই প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে মানে আফ্রিকাকে। সে তো আমাদেরই ছিল, এশিয়ার সঙ্গে যুক্ত ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। স্রষ্টার মনে হলো তার সেই রুদ্র সমুদ্রের বাহুর টানে এশিয়া থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হলো। আজকে এই কবিতা পড়তে পড়তে আমরা এশিয়া আফ্রিকার জন্য আমাদের মনটা কেমন করে ওঠে। আফ্রিকা তো আসলে এশিয়ার সঙ্গেই যুক্ত ছিল। এই তত্ত্বটা রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন, সেই ভূগোল, সেই প্রাচীন তত্ত্ব, সেটা তিনি আমাদের সামনে প্রকাশ করলেন কবিতার মধ্য দিয়ে। তাই আমরা দেখলাম আসলে আমাদেরই সে আত্মীয়, আমাদেরই ছিল আফ্রিকা। তার জন্যেই সেই লাইনটা খুব চমৎকার, বারবার বলতে ইচ্ছে করে। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। একটা যেন বেদনা, একটা যেন কষ্ট অনুভব করছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অর্থাৎ তাকে যেন বিচ্ছিন্ন করে দিল এশিয়ার থেকে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় ঠিক ছিন্ন করে নিয়ে, এশিয়ার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তারপর ঘিরে ফেললো। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি মানে বড় বৃক্ষ, বড় বড় বৃক্ষকে বনস্পতি বলে, জঙ্গল দিয়ে ঘিরে ফেললো। আফ্রিকা হচ্ছে জঙ্গলের দেশ, আমরা জানি, মহাদেশ। আমরা জানি আফ্রিকা হচ্ছে জঙ্গলাকীর্ণ, আফ্রিকা অরণ্য সংকুল। তার জন্যে লাইনটি খুব এখানে স্পষ্ট হয়ে উঠেছে। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে আলো কম প্রবেশ করে আফ্রিকাতে, সেই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়। তারপর আফ্রিকা আলাদা যখন হয়ে গেল, আলাদা এশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আফ্রিকা এবার
নিজের মধ্যে নিজেকে আফ্রিকার মানবী আফ্রিকাকে নতুন করে চিনতে শুরু করলো, নতুন করে জানতে শুরু করলো, নতুন অবস্থানে নতুন পরিস্থিতিতে। সেই জন্য এই লাইনগুলো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবিনী নাদে। এইভাবে আফ্রিকার মানবীরা আফ্রিকার মধ্যে নিজেকে জানতে শুরু করলো, আফ্রিকা মহাদেশটাকে নতুনভাবে বুঝতে শুরু করলো। এই লাইনগুলো আবার বোঝার দরকার আছে, কথাগুলো বুঝতে হবে। সেখানে নিভৃত অবকাশে তুমি মানে আফ্রিকা মানবী আফ্রিকার মানুষেরা কি করলো, সেখানে নিভৃত অবকাশ মানে নির্জন একটা অবকাশ পেয়ে গেল, একটা ফাঁকা সময় পেয়ে গেল নিভৃত অবকাশে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, সেখানে সব এখানে দুর্গম যা আগে তার বোধগম্য ছিল না, সেই বিষয়গুলো আস্তে আস্তে সে সংগ্রহ করছিল, বুঝতে চেষ্টা করছিল। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, চিনছিলে মানে জানছিল। আসলে এটা বিজ্ঞানের ভাষায় সুন্দর করে বলা যায় অভিযোজিত হচ্ছিল। কেউ আফ্রিকার মানুষেরা আফ্রিকা মহাদেশের মধ্যে অভিযোজিত হচ্ছিল। নতুন রূপে আফ্রিকা মহাদেশ যখন সৃষ্টি হলো, সেই আফ্রিকার মধ্যে আফ্রিকার মানুষেরা সেই আফ্রিকার রহস্যগুলোর মধ্যে নিজেরা অভিযোজিত হচ্ছিলেন। তাই বলছিল চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। কিন্তু তুমি ভুলছিলে না পুরনো তোমার ঐতিহ্যের কথা, তোমার ইতিহাসের কথা। আফ্রিকার পুরনো ইতিহাস ঐতিহ্য সেগুলোও তখন ছিল। তার জন্যই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনার অতীতে গিয়ে বিদ্রুপ করছিলে তুমি ভীষণকে কটাক্ষ করতে পেরেছিলে। কটাক্ষ করে তুমি কি করছিলে, তুমি রূপ ধরেছিলে বিরূপের ছদ্মবেশ। আফ্রিকা একটা বিরূপের রূপ ধরলো, যে রূপটা তার অন্যরকম একটা রূপ ধরে সেই শঙ্কাকে সে হার মানাতে চাইছিল, ভয়টাকে হার মানাতে চাইছিল। আসলে নিজেকে দেখে আফ্রিকা নিজের প্রতি একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা দেখা দিয়েছিল। সেটাকে হার মানানোর জন্যে আফ্রিকা একটা বিরূপের রূপ ধারণ করতে লাগলো। আফ্রিকার মধ্যে আফ্রিকার মানবীরা আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, নিজেকে উগ্র করবার প্রয়োজন আছে। নিজেকে উগ্র করেছিল আফ্রিকা। কেন উগ্র করেছিল? এই ভয়ঙ্করতার থেকে বেরিয়ে আসবার জন্যে, এই নতুন সিচুয়েশান নতুন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্যে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবিনী নাদে একটা ভয়ঙ্কর তাণ্ডব ঘটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চাইল আফ্রিকা মানব। আসলে আফ্রিকা মহাদেশ এশিয়ার সঙ্গে এতদিন ছিল, এশিয়ার থেকে যেই বিচ্ছিন্ন হয়ে গেল, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী বিচ্ছিন্ন হলো স্রষ্টার খেয়ালের কারণে। স্রষ্টা তার সৃষ্টির প্রতি তার অসন্তোষ জন্ম নিয়েছিল। সেই অসন্তোষের কারণেই বারবার সে মাথা নাড়ছিল। তারপর রুদ্র সমুদ্রের বাহু এই প্রাচী ধরিত্রীর বুকের থেকে, অর্থাৎ প্রাচী বলতে এশিয়ার বুকের থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে নিল। সেই জন্যে তোমরা দেখতে পাবে, আমি আবারও বলছি, ছাত্রছাত্রীদের বলছি, এইখানটায় তোমরা একদম পরিষ্কার ভূগোলের ম্যাপটা বের করলে দেখতে পাবে যে আফ্রিকা এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝখানে একটা ফাঁকা মানে একটা সমুদ্র, একটা চিলতের মতন আছে, মনে হচ্ছে টেনে ছিন্ন করেছিল। অর্থাৎ এতদিন আমাদের বুকের সঙ্গে লেগেছিল, সেখান থেকে আলাদা করে দিল। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বেদনা অনুভব করলেন, আফ্রিকা আলাদা হয়ে গেল। আর রুদ্র সমুদ্রের বাহু যেন তাকে টেনে নিয়ে গেল। শিশুকে যেমন মার কাছ থেকে টেনে নিয়ে গেলে যে কষ্ট যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণাটার কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছেন। সেই যন্ত্রণার সঙ্গে আমরাও এখন সমভাগী সমব্যথী হতে পারি। আমরা বুঝতে পারি আফ্রিকা তো আমাদেরই ছিল। এই মনোভাব নিয়ে কিন্তু কবিতাটা পড়তে পড়তে হবে। শুধুমাত্র ওই সাবজেক্ট মানে আমার পরীক্ষায় আসবে এই ভাবনা নিয়ে আমি কবিতা কোনোদিনও পড়তে বা পড়াতে চাই না। আমার বিষয়টা হচ্ছে কবিতার মধ্যে আমার ঢুকে যেতে হবে। কবিতার অর্থগুলো আমার হৃদয়ে নতুনভাবে সাড়া দিবে, আমাকে নাড়া দিবে, আমাকে অনুরণন ঘটাবে, আমার ভিতরের জাগরণ ঘটাবে। এখানে আমি আফ্রিকার প্রতি একটা আত্মীয়তার বন্ধন পেলাম, আফ্রিকাকে নতুন করে খুঁজে পেলাম। আফ্রিকাকে মনে হলো আমাদেরই।
আমাদেরই আফ্রিকাকে সে বিচ্ছিন্ন করে নিয়েছে। যেমন করে আমাদের আত্মীয় পরিবার পরিজনরা যখন পরিবারটা বড় হয় বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যায়, তার জন্য বেদনা অনুভব করি, ঠিক সেরকমই মনে হচ্ছে স্রষ্টা আফ্রিকাকে আলাদা করে দিল, আলাদা করে দিল, আর তার জন্য এত বেদনা। আলাদা করে তাকে ঘিরে ফেললো। কি দিয়ে ঘিরে ফেললো? বন দিয়ে। তার জন্যে এটা হচ্ছে অরণ্য সংকুল মহাদেশ, এবং সেখানে আলোক্রম প্রবেশ করল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। তখন আফ্রিকা নতুন পরিবেশে সে ধীরে ধীরে সেখানকার পরিবেশের সঙ্গে অভিজিত হলো। আফ্রিকা জানতে পারলো, সে তার ভয়টাকে দূর করবার জন্যে সে বিরূপের ছদ্মবেশ ধারণ করলো। আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনাদে। এইভাবেই তো আফ্রিকার জন্ম হলো। তা আফ্রিকার জন্ম কথা তো রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে, আফ্রিকা কবিতাটা অত সহজভাবে ভাববার বিষয় নয়, কিন্তু এখন মনে হচ্ছে তোমরা সহজভাবে বুঝতে পারলে। তাই আমি এই আফ্রিকার জন্ম কথার ইতিহাসটা আফ্রিকা কবিতা অনুযায়ী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী সেই এই দুটো স্তবক আবার আবৃত্তি করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। আফ্রিকা তো জন্ম হলো, আফ্রিকা তো আলাদা হয়ে গেল, এশিয়ার থেকে বিচ্ছিন্ন হলো অরণ্য সংকুল পরিবেশে। কিন্তু সেই আফ্রিকার উপর এবার নেমে এলো নির্যাতন, নেমে এলো শোষণ নিপীড়ন। সভ্যতার ইতিহাস ধরে ধরে আমরা দেখতে পাই বারবার এই শোষণ নিপীড়ন নেমে এসেছিল। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিরা ছুটে এলো আফ্রিকার উপর, তারা তাদের অত্যাচারের পদচিহ্ন রেখে গেল আফ্রিকার বুকে। সেটাই হায় ছায়াবৃতা, ছায়াঘেরা আফ্রিকা মহাদেশ। আমি আবৃত্তির আগে করে নিই। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি। তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস খাধার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার উপর এভাবে শোষণ নিপীড়ন। ছাত্রদের বলছি, আমি পড়াতে পড়াতে অনেক সময় একটু অন্য পরিবেশ অন্য ভাবনায় চলে আসি, পাঠ্যের মধ্যে আর থাকতে পারি না। এই শোষণ নিপীড়নের বিষয়টা এলেই মনে হয় পৃথিবীর ইতিহাসটাই তো এইভাবেই রচিত হয়েছে। ওই দুর্বলের উপর, ওই নিরীহের উপর সবলের, ওই সাম্রাজ্যবাদী শক্তির বারবার নিপীড়ন হয়েছিল। আফ্রিকার উপরে ওই নিপীড়ন নেমে এসেছিল। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা, আফ্রিকা কৃষ্ণাঙ্গের দেশ, মহাদেশ, তাই ওখানে কালো ঘোমটার নিচে তোমার যে মানবরূপ সেটা অপরিচিত ছিল। তুমি যে মানুষ, তোমার যে মনুষ্যত্বের মর্যাদা দেওয়া উচিত সেটা ভুলে গেল, সেটাকে অপরিচিত, সেটা আর প্রকাশ হতে দিল না ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিরা। সেই অপরিচিত মানব রূপকে তারা দেখতে শুরু করলো উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষা মাখানো দৃষ্টিতে, গ্রাহ্য না করার মনোভাব নিয়ে আফ্রিকার মানবতাকে এইভাবে পদদলিত করা হলো। এলো ওরা লোহার হাত করে নিয়ে। এই ওরাই হচ্ছে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি।
এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, শৃঙ্খলিত করবে বলে আফ্রিকাকে, এখান থেকে কৃতদাস বানিয়ে নিয়ে যাবে। তাদের তাদের শ্রমের ফলেই তো তারা সভ্য হয়ে উঠবে, তারা ধনশালী হয়ে উঠবে, তারা বিত্তশালী হয়ে উঠবে। তার জন্য এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এলো মানুষ ধরার দল, এরা মানুষ ধরতে এলো। মানুষ ধরা মানে মানুষকে ধরে নিয়ে গিয়ে কৃতদাসে পরিণত করবে, মানুষকে ধরে নিয়ে গিয়ে তাদের উপর শোষণ নিপীড়ন চালাবে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তার আগের লাইনটা আবার বলি, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নগ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, নগ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। অর্থাৎ ওই যে মানুষ ধরার দল, ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি, তারা এসেছিল, তাদের নখ আফ্রিকার জঙ্গলে যে নেকড়ে বাঘ, সেই নেকড়ে বাঘের থেকেও বড় ছিল। নখ যাদের তীক্ষ্ণ ছিল, তোমার নেকড়ে বা তোমার নেকড়ে, তোমার বলতে আফ্রিকার যে নেকড়ে বাঘ, সেই নেকড়ে বাঘের থেকেও ভয়ঙ্কর নখ নিয়ে এলো। এটা লোভের নখ, এটা মানুষের এই লোভের নখ, যে নখ দিয়ে মানবতাকে ধ্বংস করা হবে, যে নখ দিয়ে তাদের উপর নিপীড়ন চালাবে। এটা একটা সিম্বলিক অর্থে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এই মানুষ ধরার দল, ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিরা গর্বে মানে অহংকারে এতই অন্ধ হয়েছিল। গর্বে তোমার, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অর্থাৎ ইউরোপের সেই মানুষ ধরার দল, সেই সাম্রাজ্যবাদী শক্তিরা যখন এলো, তাদের অহংকারে এতই অন্ধ ছিল, তারা এতই অহংকারী ছিল, তারা অন্ধ হয়ে গেছিল অহংকারে। কিরকম অন্ধ? আফ্রিকার গহন জঙ্গলে সূর্য না থাকলে যে অন্ধকার, যে অন্ধত্ব, সূর্য না থাকলে আফ্রিকার অন্ধকারে যে অন্ধকারটা প্রকাশ পায়, আফ্রিকার জঙ্গলে যে অন্ধকারটা প্রকাশ পায়, সেরকম অন্ধকারের মতন অন্ধ হয়ে গেছিল। অন্ধকারের মতন অন্ধ ছিল, অহংকারের অন্ধ ছিল, ওই তার থেকেও বেশি অন্ধ ছিল ওই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির দল। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির দল অন্ধ ছিল। আফ্রিকার গহন জঙ্গলে সূর্য না থাকা অরণ্য যেমন অন্ধকারে নিমজ্জিত, তার থেকেও বেশি অন্ধ হয়েছিল ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির দল, তাদের অহংকারের জন্য। শেষ পর্যন্ত সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তারা নির্লজ্জভাবে প্রকাশ পেল তাদের অমানসিক রূপটা তোমার ভাষাহীন ক্রন্দনে। অর্থাৎ আফ্রিকার মানবতাকে পদদলিত করল, ভুলণ্ঠিত হলো তাদের ভাষাহীন ক্রন্দন। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, কর্দমাক্ত হয়ে গেল তোমার রক্তে অশ্রুতে মিশে। এইভাবে আফ্রিকার উপর নিপীড়ন চালানো হলো। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এইভাবে আফ্রিকার উপর দলন, নিপীড়ন, নির্যাতন, শোষণ চালালো ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির দল আফ্রিকার মানবতার উপর, আফ্রিকার মানুষের উপর। আর ঠিক তখন কি ঘটেছিল সেই ইউরোপ মহাদেশে, সেই কথাটা আগে আবৃত্তি করে নিয়ে পরে বোঝাই। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ সমুদ্র পারে সেই মুহূর্তেই, সমুদ্র পারে বলতে ইউরোপ তো সমুদ্রের ওই পারে, ইউরোপ মহাদেশে, সেখানে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ ইউরোপের দেশগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর পাড়া পাড়া বলছে, মানে ছোটো ছোটো দেশ, খুব সুন্দর। তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, মানে তারা কিন্তু পূজার চমা করে আনন্দেই দিন কাটাচ্ছিল। অথচ তাদের লোকেরা এসেই তো ওই আফ্রিকার উপর নিপীড়ন চালালো। আর তখন ইউরোপ মহাদেশে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। ও ইউরোপ মহাদেশে শিশুরা মায়ের কোলে স্থান পেয়েছিল, তারা ভালো ছিল,
মায়ের কোলে স্থান পাওয়া মানেই তারা শান্তিতে ছিল, ভালো ছিল, নিরাপদে ছিল, আর আফ্রিকার উপর নিপীড়ন চালিয়ে গেল। তো তোমরা ভালো থাকবে। ইউরোপের দিকে তাকিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ইউরোপের কবিরা, ইউরোপের বিখ্যাত বায়রন, শেলি, কিটস, এরা সুন্দরের আরাধনা করল। অর্থাৎ তারা কবিতা রচনা করে মানবতার গান গাইতে আরম্ভ করলো। কিন্তু তাদেরই লোকেরা মানবতাকে লঙ্ঘিত করে গেল, মানবতার উপর পদদলন ঘটালো, মানবতাকে দলিত করে গেল, শোষণ নিপীড়ন চালালো আফ্রিকার উপর। এই প্রশ্নটা কবি রবীন্দ্রনাথ সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজকে আবার একটি নতুন প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ। বিশ্বযুদ্ধের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন পশ্চিম দিগন্তে, এইবার পাশ্চাত্য অর্থাৎ ইউরোপ মহাদেশে কিন্তু এখন আর ভালো নেই, যখন সেই সময়টার কথা এবার বলছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ঈমান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টা চলে এলো। এশিয়ার কবি, ভারতের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানবতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই মানবতার উপর পদদলন দেখে আর সহ্য করতে পারলেন না। পাশ্চাত্য মহাদেশে অর্থাৎ ইউরোপে যখন একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়েছে, যখন তাদের মধ্যে পারস্পরিক হানাহানি, লড়াই সংগ্রাম চলছে, ঠিক সেই সময় তিনি বললেন, আজ যখন পশ্চিম দিগন্তে একদিকে সন্ধ্যা আসন্ন, আরেকদিকে হচ্ছে ইউরোপ মহাদেশে ও একটা পশ্চিম দিগন্তে একটা প্রদোষ, তা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায়, প্রদোষকাল মানে সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, একটা ঊর্ধ্বশ্বাস, একটা ঝড় ঝঞ্ঝা হওয়ার একটা ভাব নিয়েছে। তখন আগে আপাত অর্থটা বলে নিই, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। ঠিক এই সময়, সন্ধ্যার সময়, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে, তখন পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনি ঘোষণা করছে দিনের অন্তিমকাল, দিন শেষ, অন্ধকার নেমে আসবে, পশুরা চিৎকার করছে। এখানে এই বাতাবরণটা, এই বিষয়টা ইউরোপ মহাদেশের ক্ষেত্রেও, ইউরোপ মহাদেশেরও সূর্য অস্ত যাচ্ছে, ইউরোপ মহাদেশেরও এখানে সভ্যতা শেষ হতে চলছে। এখানে সূর্য অস্ত যাওয়া মানে দিন শেষ হওয়া মানে সভ্যতার শেষ হতে চলছে। তার মানে ইউরোপ মহাদেশের শান্তি বিঘ্নিত হতে চলেছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশু বলতে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির এক একজন যুদ্ধবাজ রাষ্ট্রনায়করা পশুদের মতন চিৎকার করছে, তারা হুঙ্কার ছাড়ছে, তারা আস্ফালন করছে, দম্ভ প্রকাশ করছে, তাদের বীরত্বের প্রকাশ, তাদের শক্তির প্রকাশ, শক্তির মদমত্ততার প্রকাশ, ঠিক পশুদের মতন আচরণ। ঠিক সন্ধ্যার সময় যেমন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিম কাল ঘোষণা করে, তেমনি ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তির সেই সব অশুভ রাষ্ট্রনায়করা সভ্যতার শেষ মুহূর্তে, তারাও সভ্যতা শেষ হতে চলছে, যুদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই সময় তারাও বেরিয়ে এসে ঘোষণা করছে। কিসের ঘোষণা? অশুভ ঘোষণা, বীরত্বের ঘোষণা, মানবতা বিরোধী ঘোষণা, সেই ঘোষণা করছে।
অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এসো যুগান্তের কবি, এসো বলে ডাকছে যুগান্তের কবি, অর্থাৎ ইউরোপের ওই সময়ের কবিরা হচ্ছে একটা যুগ শেষ হতে চলছে, সভ্য যুগ শেষ হয়ে একটা অন্য যুগে পড়বে, তাই যুগান্তের কবি এরা। ইউরোপের কবিদেরকে তিনি ডাকছেন, ইউরোপের কবিদেরকে ডেকে বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। সন্ধ্যা আসন্ন, যুদ্ধ ঘনিয়ে এসছে। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিরা একের পর এক তারা তাদের আস্ফালন, তারা দম্ভ, তাদের বীরত্ব প্রকাশ করছে, মানবতা বিরোধী ধ্বনি প্রচার পাচ্ছে, আস্ফালন শোনা যাচ্ছে। তো সেই জন্যই তিনি বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত। এখন একটু রশ্মিপাত রয়েছে, একটু আলো রয়েছে, সেখানে এসে একবার দাঁড়াও, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী আফ্রিকা, আফ্রিকার মানবীদের কাছে এসে দাঁড়াও, দাঁড়াও ওই তাদের এতদিন তাদের সম্মান করতে পারোনি। ওই রকম ওইখানকার ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি তাদের উপর দলন নিপীড়ন চালিয়েছিল। সেই আফ্রিকার সেই সব মানুষদের কাছে এসে দাঁড়াও, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো। অর্থাৎ কাদের বলতে বলেছেন? ইউরোপের যুগান্তের কবিদের বলতে বলেছেন। যুগটা শেষ হতে চলছে, ইউরোপের যুগান্তের কবিদের বলেছেন, তোমরা একবার ওই আফ্রিকার মানহারা মানবীর দ্বারে এসে দাঁড়াও, সেখানে দাঁড়িয়ে বলো ক্ষমা করো। এতদিন যে ওই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিরা তোমাদের উপর, আফ্রিকার মানবীর উপর, আফ্রিকার মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছিল, সেই জন্য একবার ক্ষমা চাইতে বলেছেন ইউরোপের কবিদেরকে, ইউরোপের যুগান্তের কবিদেরকে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। এই ক্ষমাটা চাইতে বলেছেন। আসলে ইউরোপের কবিরা কিন্তু আফ্রিকার মানবীদের উপর, আফ্রিকার মানবের উপর নিপীড়ন চালায়নি। তবু কবি ইউরোপের কবিদেরকে কেন ডেকেছেন? ডেকেছেন এই অর্থেই, পশুরা তো আর কবির ভাষা বুঝবে না, সাম্রাজ্যবাদী সেই সব রাষ্ট্রনায়করা তো আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষা বুঝবে না, কিন্তু কবি বুঝবে। সেই জন্যেই তিনি তার সতীর্থদের ডেকেছেন। এক কবি পারে আরেক কবিকে ডাকতে, এক মানুষ পারে আরেক মানুষকে ডাকতে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রেমিক কবি, তো ইউরোপের সেই মানবপ্রেমিক কবিদেরকেই তিনি ডেকেছেন, যারা এতদিন সুন্দরের আরাধনা করেছেন ইউরোপে বসে। তাদেরকে বলেছেন, তোমরা আরেকবার আসো, এই শেষ রশ্মিপাতে দাঁড়াও, দাঁড়াও যুগান্তের কবি, যুগটা শেষ হতে চলছে, দাঁড়িয়ে একবার বলো ওদের হয়ে ক্ষমা চাইতে বলেছেন। ওই সব সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়করা, ওই সব সাম্রাজ্যবাদী শক্তিরা এখন তো যুদ্ধের মদমত্ততায় মেতে উঠেছে, তাদের ডেকে তো আর লাভ নেই। তাই কবিরা তোমরা এখনো আসো। ওই ইউরোপের কবিদেরকে ডেকে বলছেন, একবার তোমরা এই শেষ রশ্মিপাতে দাঁড়াও, এখনো একটু আলোর ছটা রয়েছে, শেষ আলোর ছটা, পরন্ত বেলার শেষ আলোর ছটা এসে দাঁড়াও, দাঁড়িয়ে একবার সেই আফ্রিকার দলিত মানবদের পাশে এসে দাঁড়াও, আফ্রিকার মানহারা মানবীর পাশে এসে দাঁড়াও, তাদের কাছে বলো ক্ষমা করো। এই ক্ষমাটা যদি চাইতে পারো, তবেই কি হবে? হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী। চারদিকে যে হিংস্র প্রলাপ, যুদ্ধের একটা হুঙ্কার, একটা আস্ফালন, একটা বীরত্বের প্রকাশ, একটা দম্ভের প্রকাশ, একটা গর্বের প্রকাশ, তার মাঝখানে সেই হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার এই যে ক্ষমা চাওয়াটা, এটাই তোমার মানে ইউরোপের কবিদের সভ্যতার, এই যে সভ্যতার শেষ পুণ্যবাণী বটে এবং শেষ। তারপরে তো আর কোনো পুণ্যবাণী দেওয়ার সুযোগ থাকবে না। অন্ধকারে পর্যবসিত হতে চলেছে। এই অন্ধকার আসবার সেই হুঙ্কারটাও শোনা যাচ্ছে, অশুভ ধ্বনি শোনা যাচ্ছে, পশুদের অশুভ ধ্বনি। যেমনভাবে বাস্তবিক এই সন্ধ্যার প্রাক্কালে ওই পশুদের চিৎকার শোনা যায়, দিন শেষ হয়ে যায়, দিনের অন্তিম ঘোষণা করে ওই সব পশুরা, জঙ্গলের সেই সব পশুদের অশুভ চিৎকার ধ্বনির মধ্য দিয়ে দিনের অন্তিম ঘোষণা হয়ে যায়, সন্ধ্যা অন্ধকার নেমে আসে। তেমনি ইউরোপের ওই সব সাম্রাজ্যবাদী শক্তির রাষ্ট্রনায়কদের
দম্ভের প্রকাশ, ওই সব রাষ্ট্রনায়কদের হুঙ্কার আস্ফালনের ফলে ইউরোপের সূর্য অস্ত যেতে চলেছে, ইউরোপের দিন অস্ত যেতে চলেছে, সভ্যতা ধ্বংস হতে চলেছে। সেই ধ্বংস হওয়ার শেষ মুহূর্তের যে আলোর ছটা, সেই আলোর ছটায় একবার এসে দাঁড়াবার সুযোগ নাও। ওহে ওহে ইউরোপের মানবতাবাদী কবিরা, তোমরা এসে একবার দাঁড়াও। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের আহ্বান জানিয়েছেন। এশিয়ার কবি, ভারতের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে বলেছেন, ইউরোপের কবিদেরকে বলেছেন, তোমরা একবার এসে শেষ রশ্মিপাতে দাঁড়াও, আর তো দাঁড়ানোর সুযোগ থাকবে না। এবং আফ্রিকার মানহারা মানবীর সামনে এসে দাঁড়িয়ে বলো, ক্ষমা করো। এই ক্ষমাটা যদি তোমরা চাইতে পারো, তুমি তাহলে সেই কথাটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণী হিসেবে চিরদিন থেকে যাবে। তাই শেষ স্তবকটি খুবই চমৎকার। শেষ স্তবকটি আরেকবার আবৃত্তি করে আজকে আমি পড়াটা শেষ করব। তোমরা এই ভিডিওটা বারবার দেখবে। আশা করি তোমরা সমস্ত কবিতার অর্থ বুঝে গেছো। আমি ধীরে ধীরে আরও অন্য কবিতা, গল্প, বহুরূপীটাও আমি পড়াবো। তোমাদের সবাইকে বলছি, চিন্তার কোনো কারণ নেই, সব আমি করে যাব। আসলে এই সময়টাতেই তো মানুষের পাশে দাঁড়াতে হয়। আমার যতটুকু শক্তি, সামর্থ্য, ইচ্ছা, ভালোবাসা, স্নেহ তোমাদের প্রতি রয়েছে, সেটা যদি আমি ব্যক্ত করতে পারি তোমাদের কাছে, তবেই তো আমারও নিজের প্রকাশটা ঘটবে। আমি নিজের অস্তিত্বটাকে বুঝতে পারবো। কবিতার মধ্য দিয়ে, কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, সেটা ব্যক্ত করবার জন্যই তো আমরা মানুষ, আমরা রয়েছি, আমরা সেটা প্রকাশ করব। আমরা সেই সুন্দরের আরাধনা করব। এটা তো এক ধরনের আরাধনা। সেই আরাধনার মধ্য দিয়ে আমরা আসলে পূজা করতে বসেছি, আমরা আরাধনা করতে বসেছি, আমরা আসলে দেবতার জয়গান গাইছি। আমি সত্যি কথা, আমি ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর বলতে কি? প্রকৃতিকে বিশ্বাস করি। তার জন্য কিছু করা কর্তব্য। মানুষ সেই ঈশ্বরের, প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পাশে দাঁড়াতে হবে, বলতে হবে, যে যার যতটা সামর্থ্য আছে। তো শেষ জায়গাটা আবার আমি আবৃত্তি করছি, শেষ স্তবকটা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম।